দেখছেন যে ৭ই আগস্টে একটা বিপ্লবের মধ্য দিয়ে অভ্যুত্থান বলি না কেন, একটি নতুন সরকার ক্ষমতায় এলো। আওয়ামী লীগের যে সরকারের পতন ঘটলো এবং এরপর একটা জন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল যে দেশ নতুন ভাবে চলবে, আমাদের দেশের একটা নতুন রাজনৈতিক বিন্যাস ঘটবে এবং ইতিবাচক রাজনীতি অর্থনীতির দিকে আমরা যাত্রা শুরু করব। কিন্তু ৭ মাসের মাথায় আমরা এর কোনো কিছু আমরা পাচ্ছি কিনা বা দেশ আসলে কোন দিকে যাচ্ছে এ নিয়ে নানা রকম প্রশ্ন আমরা দেখতে শুরু করেছি। কেউ খুব সাফল্যের কথাগুলোকে খুব জোর গলায় বলতে পারছে না যে দেশ ভালোর দিকে যাচ্ছে, কিন্তু কেন এ পরিস্থিতি প্রত্যাশা তো এমন ছিল না, এটু নিয়ে আমরা কথা বলতে চাই। শরীফ, আপনার কাছে আসতে চাই যে আপনি কিভাবে বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিকে দেখছেন, বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতি। আজকে আমরা দেখেছি যে সারা দেশব্যাপী অব্যাহত যে খুন, ধর্ষণ, নিপীড়নের ঘটনার প্রতিবাদে এবং ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে মিছিল হয়েছে। সেখানে ছাত্ররা মিছিল করেছিল। সেখানে দেখেছি যে সেখানে পুলিশ কি বলে প্রহার চালিয়েছে, পুলিশ লাঠিপেটা করেছে এবং এই দৃশ্যটা আমরা আগেও দেখেছি। আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই, জনাব শরীফ। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। প্রায় ১.৫ দশক আমরা এক শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ছিলাম। বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস, অর্থনৈতিক ক্ষেত্রে নানা রকমের লুণ্ঠন প্রক্রিয়া থেকে শুরু করে অনেকগুলো জায়গায় আমাদের মানুষকে অনেকটা অসহায় করে তুলেছে সরকার। বিশেষ করে ১.৫ দশক যে আওয়ামী লীগ সরকার ছিল, তারা রাষ্ট্র পরিচালনায় জনগণের কোনো মতামতের তোয়াক্কা করতেন না এবং তাদের ১.৫ দশকে যে জঞ্জাল জমেছিল এবং সেই জঞ্জাল পরিষ্কার করার জন্য বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়েছিল এবং সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে মানুষের অংশগ্রহণ এবং সেটা একটা পর্যায়ে গিয়ে সরকারের দমন পীড়ন উপেক্ষা করে এক দফার আন্দোলনে সরকার, শেখ হাসিনার সরকার পদত্যাগ করে এবং তারপরে পরিস্থিতিগুলো আমরা সবাই জানি। আমাদের প্রত্যাশা ছিল আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে সরকার পরিচালনায় আমরা আমাদের মতামত দিয়ে সরকারটা গঠন করব, সরকার দেশের মধ্যে একটা সুশাসন প্রতিষ্ঠা করবে। কিন্তু আমার অবজারভেশন হচ্ছে, আমি এটিকে আগস্টে যেটি ঘটেছে সেটিকে আমি গণ অভ্যুত্থান বলবো এবং গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তাদের কেউ কেউ গণ অভ্যুত্থানের চেতনাকে, আকাঙ্ক্ষাকে ডাইভার্ট করেছেন। সরকারের ভেতর এবং বাইরে একাধিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একদিকে সচিবালয় সরকার, আর একদিকে রাজু ভাস্কর্য থেকে পরিচালিত সরকার। একদিকে সচিবালয় সরকার, আর একদিকে শহীদ মিনার থেকে পরিচালিত সরকার। অর্থাৎ সরকারের প্যারালাল আর একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই একাধিক সরকার পরিচালনা করতে গিয়ে কোনো কোনো জায়গায় আমার ধারণা আমাদের যে মূল সরকার ৮ই আগস্ট যারা শপথ গ্রহণ করেছিলেন তারা তাদের নিয়ন্ত্রণ অথবা কর্তৃত্ব হারিয়ে ফেলেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকের যে অবনতির যে অবস্থা, এর জন্য আমি সম্পূর্ণভাবে সরকারের অদক্ষতা, তাদের ব্যবস্থাপনার ত্রুটি, এই জায়গাগুলোকে আমি দায় দিব এবং আমি মনে করি যে সরকার প্রথম দিক থেকে যদি সতর্ক হতেন, এক কেন্দ্রিক সরকার যদি এখানে দায়িত্ব গ্রহণ করতো এবং রাষ্ট্র পরিচালনা করত, তাহলে এই ধরনের পরিস্থিতি হতো। আপনি বিভিন্ন জায়গায় দেখছেন সমন্বয়কারী হিসাবে যারা গণ অভ্যুত্থানে প্রথম দিকে সামনের কাতারে ছিলেন, জীবন বাজি রেখেছেন, পুলিশের বন্দুকের সামনে বুক জিতিয়ে দাঁড়িয়েছেন, যদিও সমন্বয়কারীদের কেউই এই গণ আন্দোলনে শহীদ হননি, তাদের স্বজন কেউ শহীদ হননি। যারা এই গণ অভ্যুত্থানে মৃত্যুবরণ করেছেন একেবারে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ। তারপরেও এই সমন্বয়কারীরা প্যারালাল একটা সরকার গঠন করেছিল। আপনি জানেন, সুপ্রিম কোর্ট ঘেরাও করে সেখান থেকে বিচারপতিদেরকে সরিয়ে দেওয়া, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে গিয়ে বিক্ষোভ করে সেখানে অচল অবস্থা তৈরি করা। এর ভেতর থেকে তারা এমন একটি জায়গায় নিয়ে গেছেন দেশটাকে যেখানে সরকার তার আইনের
বাস্তবায়নটা ঘটাতে পারছেন না। জি, গত শরীফ, পরশুদিন জি, বলুন। টাঙ্গাইলে যে ঘটনাটি হয়েছে, একজন সমন্বয়কারী একজন রাজনৈতিক নেতার, সেই নেতার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকতেই পারে, কিন্তু তার বিচারের কাজটি করবে সরকার। কিন্তু তিনি প্রায় 20-30 জন মানসিক অসুস্থ রোগীকে নিয়ে জোর করে সেই ঘরটাকে দখল করে, এর আগে ধানমন্ডি 32 নম্বর সহ আওয়ামী লীগের নেতাদের বাড়ি খুঁজে খুঁজে গুড়িয়ে দেওয়ার ভেতর থেকে আমরা এখানে সরকারের অকার্যকর একটা অবস্থা আমরা দেখেছি। জি, আজকের আমি আইন একটা প্রশ্ন শৃঙ্খলা করতে চাই, একটু ঘুরে আসবো।